চাইল্ড ডেভেলপমেন্ট এই অধ্যায়টা আমরা আগে শুরু করেছিলাম। বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনাগুলো করেছি। বিকাশের বিভিন্ন বৈশিষ্ট্য এবং ক্রমবিকাশের যে বিভিন্ন স্তর আছে সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব শিশুর বিকাশে মৌলিক প্রয়োজনীয়তা। তো একটা শিশুর বিকাশ হতে গেলে তার জন্য কি কি বেসিক বিষয় লাগে, কি কি বিষয় থাকলে তবে আমরা বলতে পারি যে একটা শিশুর সঠিক বিকাশ হবে। কারণ বিকাশ তো শুধুমাত্র শিশুর বংশগতির উপর নির্ভর করে না, তার পরিবেশের উপরও অনেকটা নির্ভরশীল। তো সেই আলোচনার জন্য ইউনিসেফ থেকে 1990 সালে একটা আলোচনা সভা ডাকা হয় এবং সেই সভাতে একটা ডেভেলপমেন্ট ট্রি দেখানো হয়। ডেভেলপমেন্ট ট্রি অর্থাৎ এই গাছের যে মূল, সেই গাছের মূলটা নির্দেশ করছে শিশুর যে প্রাথমিক চাহিদাগুলো সেইগুলোকে। আমি এখানে বিষয়টাকে দেখাবো, এটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক পিকচার। তো এখানে কি কি বেসিক বিষয় রয়েছে সেগুলো আমরা পরপর আলোচনা করব। তো অর্থাৎ একটা শিশুকে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে এবং গাছের যে শেকড় সেটার উপরে যেমন তার বিকাশ নির্ভর করে, সেটা তাকে পুষ্টি যোগায়, তাকে এগিয়ে নিয়ে যায়, তাকে বাড়িয়ে তোলে। একটা শিশুর ক্ষেত্রেও সেরকম। তাহলে মূলটা নির্দেশ করছে শিশুর প্রাথমিক চাহিদা, গাছের যে কাণ্ডটা সেটা নির্দেশ করছে শিশুর সামাজিক এবং অর্থনৈতিক অধিকার, আর গাছের যে শাখা প্রশাখা সেটা খেলাধুলা, বাসস্থান এটাকে উপস্থাপন করছে। অর্থাৎ আমরা যদি একদম শিশুর প্রাথমিক চাহিদাগুলো দেখি, বেসিক যে জায়গাটা, প্রথমেই অবশ্যই আসবে খাদ্য, স্বাস্থ্য, জল, সেবা, পরিবার, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা। এইগুলোর ওপর নির্ভর করে একটা শিশু কতটা তার বিকাশ হবে, তার ভিত্তিভূমি হচ্ছে এই উপাদানগুলো। এবার এই কাণ্ডটার অংশটা নির্দেশ করছে কি? আইন এবং নিরাপত্তার অধিকার, ভারসাম্য বিকাশের অধিকার এবং মৌলিক চাহিদাগুলো অধিকার। অর্থাৎ একটা শিশুর সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অধিকারগুলো হচ্ছে এই কাণ্ড। অর্থাৎ আমরা এক কথায় এটাকে শিশুর বিভিন্ন যে অধিকার, অর্থাৎ একটা শিশু হিসেবে সমাজের একটা অঙ্গ হিসেবে কি কি অধিকার তার থাকছে সেটা নির্দেশ করছে এই অংশটা। এখন একটা শিশুর এগুলো থাকছেই সেটাই কিন্তু যথেষ্ট নয়, তার কিন্তু অধিকার থাকতে হয়। সেটা না থাকলে তার কিন্তু সঠিক বিকাশ হবে না। কেন হবে না? কারণ এই অধিকার যদি তাকে দেওয়া না হয়, তাকে যদি সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে
তার অধিকারগুলো যদি প্রতিষ্ঠা না করা হয় তাহলে কিন্তু তার বিকাশ হবে না। একটু ভালো করে বুঝতে পারবেন, ভালো করে এই জায়গাটাতে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন যে ধরুন একটা সচ্ছল পরিবার, সেখানে খাদ্য, স্বাস্থ্য, জল, সেবা, নিরাপত্তা, সুরক্ষা সবই আছে, বেসের যে জায়গাটা সব আছে, কিন্তু শিশুকে তার যে অধিকার সেগুলো দেয়া হচ্ছে না বা সেগুলো সে পাচ্ছে না কোনোভাবে। সেটা তার মৌলিক চাহিদা ভোগের অধিকারী হোক বা নিরাপত্তার অধিকারী হোক, পরিচয় বিকাশের অধিকারী হোক, সেটা সে পাচ্ছে না, তাহলে কিন্তু তার বিকাশ সঠিকভাবে হবে না। তাহলে অধিকারটাও কিন্তু শিশুর বিকাশের একটা অন্যতম দিক। অধিকারটা শিশুর বিকাশের একটা অন্যতম দিক, যেটা এই ডেভেলপমেন্ট ট্রির কাণ্ড অংশে দেখানো হয়েছে। আর বিভিন্ন শাখা প্রশাখার যে দিকগুলো, অর্থাৎ বিকাশের যে বিভিন্ন দিকগুলো, শিক্ষা, সাংস্কৃতিক পরিচয়, অর্থাৎ তার মধ্যে যে কৃষ্টিমূলক দিকগুলো আছে সেটা কতটা বিকাশ লাভ হচ্ছে, শান্তিপূর্ণ সহাবস্থান, খেলাধুলা এবং শিল্পকৃত কলা, এটাও অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ দিক শিশু বিকাশের। ভাষা প্রকাশের স্বাধীনতা, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। অংশগ্রহণ, এগুলো প্রত্যেকটা এক একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি প্রত্যেকটা নিয়ে আলোচনা করি, এখানে প্রয়োজন নেই, আপনারা টপিকগুলো দেখেই বুঝতে পারছেন। এই যে অংশগ্রহণ, একটা শিশুর বিভিন্ন বিষয়ে অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ, তার সর্বাঙ্গীন বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পঠন পাঠনের ক্ষেত্রে নয়, সমস্ত দিকে সে যখনই অংশগ্রহণ করবে তার বিকাশ লাভ কিন্তু সম্ভব হবে। তাহলে এই ডেভেলপমেন্ট ট্রি, এটা 1990 সালে ইউনিসেফ থেকে যে আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে এই ডেভেলপমেন্ট ট্রি বিষয়টা উঠে আসে এবং এর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম। মনে রাখবেন, মানে বেস জায়গাতে কি আছে, কাণ্ডতে কি আছে, শাখা প্রশাখাতে কি আছে। এবার আমরা এর ব্যাপকতা নিয়ে আলোচনা করব যে শিশু বিকাশ, শৈশবের ক্ষেত্রে একটা শিশুর জৈবিক, তার জ্ঞানমূলক, ইমোশনাল বা যে প্রাক্ষবিক সামাজিক বৈশিষ্ট্য, তার সমস্ত যে পরিবর্তনশীলতা, সেটাই শিশু বিকাশ। তো এই বিকাশের যে পর্ব, সেখানে আমরা কেন এটাকে নিয়ে এত বেশি নাড়াচাড়া করি বা বিকাশটা সম্পর্কে জেনে আমরা কি করব? প্রথমত, একটা শিশুর ঠিক কোন সময়ে এই পরিবর্তনটা ঘটে, তার মধ্যে বিকাশের যে নানা দিকগুলো আছে, সেটা ঠিক কোন সময়ে ঘটছে সেটা আমাদের জানাটা দরকার। তাহলে একটা শিশুকে আমরা আগে থেকে সচেতন হতে পারবো যে এই শিশুর এবার এই ধরনের বিকাশের সময় এসেছে, তাকে ঠিক এইভাবে ট্রিট করতে হবে বা তাকে এইভাবে তার বিকাশে সাহায্য করতে হবে, সেটা জানতে হবে আমাদের। এর যে পরিবর্তন, তার কারণগুলো, সেটাকে জানা, অর্থাৎ শিশুর মধ্যে বিভিন্ন যে পরিবর্তনগুলো আসছে সেটার কারণ অনুসন্ধান করা, এটা একটা উদ্দেশ্য। শিশুর মধ্যে যে পরিবর্তন আসছে সেটাকে কি আমরা ভবিষ্যৎবাণী করতে পারি? আমরা কখন করতে পারি? যখন আমরা খুব ভালো করে স্টাডি করব, বিভিন্ন শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করব, তখন আমরা ভবিষ্যৎবাণী করতে পারি যে 10টা শিশুর ক্ষেত্রে আমরা এটা দেখেছি, এইভাবে তাদের বিকাশ হয়, তাহলে আর একটা শিশুর ক্ষেত্রে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি
যে আগামী দিনে এর বিকাশ লাভটা এইভাবে হবে। তো এই রকম বিভিন্ন দিক আছে যে কারণে আমরা এটাকে স্টাডি করি, ডেভেলপমেন্ট বিষয়টাকে স্টাডি করি। তো তাহলে পুরো অধ্যায় থেকে আমাদের কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করতে হবে, আমি এর আগের দিন একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি বলেছি দুটো জায়গা। একটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশানগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কবে কী হয়েছিল ইত্যাদি ইত্যাদি, আর তার সাথে কনসেপ্ট। তো ওয়ার্ল্ড সামিট ফর চিলড্রেন, যেটা একটু আগেই আলোচনা করছিলাম, 1990-তে এগুলো কবে কি হয়েছিল একটু জানতে হবে, মনে রাখতে হবে। ওয়ার্ল্ড সামিট ফর চিলড্রেন হয়েছিল 1990 সালে। ডিক্লারেশন অফ রাইট অফ দ্য চাইল্ড, ডিক্লারেশন অফ রাইটস অফ চাইল্ড, এটা 1959 হয়েছিল। আর একটা হয়েছিল কনভেনশন অন রাইট অফ চাইল্ড, সেটা হয়েছিল 89-এ। এগুলো আমি দিয়ে দেব, আপনারা একটু দেখে রাখবেন, এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। আর 2002-তে ইউনাইটেড নেশন স্পেশাল সেশন অন চিলড্রেন, 2002-তে এই সম্মেলনটা হয়েছিল। যেহেতু এটা ইউনাইটেড নেশন থেকে আলাদা করে একটা সম্মেলন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইউনাইটেড নেশন স্পেশাল সেশন অন চিলড্রেন। তো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান, সেগুলো মনে রাখতে হবে। এটা অল ওভার ওয়ার্ল্ডে 2007 সাল নাগাদ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, আমাদের ভারতে একটা সংস্থা আসে, 2007-এ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, অর্থাৎ একটা কমিশন থাকবে যারা কিনা শিশুর অধিকার সেটাকে নিশ্চিত করবে। 2007-এ এই কমিশনটা আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্কটা আলোচনা করব। বৃদ্ধি আমরা জানি যে দেহের আকৃতিগত এবং পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। বিকাশ বলতে মানুষের আকৃতি এবং তার সাথে সাথে ক্রিয়া, তার পরিবর্তনকেও বোঝায়। বৃদ্ধি পরিমাপ করা যায়, বিকাশকে কিন্তু শুধুমাত্র পর্যবেক্ষণ করা যায়। বৃদ্ধিকে আমরা পরিমাণগত বলতে পারি, কোয়ান্টিটেটিভ, আর বিকাশ হচ্ছে কোয়ালিটেটিভ। বৃদ্ধি পরিণমন যখন হচ্ছে তখন বৃদ্ধি কিন্তু সমাপ্ত হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধি কিন্তু সারা জীবন ঘটে না। গ্রোথ যেটা বলা হয় তার একটা নির্দিষ্ট সময় থাকে, সারা জীবন এটা ঘটে না। আর বিকাশ বা ডেভেলপমেন্ট এটা কিন্তু সারা জীবন ধরে চলতে থাকে। বাহ্যিক দৈহিক পরিবর্তন শুধুমাত্র বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখি, আর বিকাশের ক্ষেত্রে
দৈহিক, তার সাথে সাথে মানসিক, সামাজিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক সমস্ত দিকে বোঝায়। অর্থাৎ এর মধ্যে কোন কোনগুলো আসছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এগুলো খুব সহজ বিষয়, খুবই সহজ বিষয়, আপনারা প্রত্যেকে এগুলো কম বেশি জানেন। কিন্তু আমাদের যখনই এমসিকিউ সলভ করতে হয় তখন কিন্তু খুব সাবধানে এগুলো পড়তে হবে। খুব ইজি বিষয়, এগুলো আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। বৃদ্ধি বিকাশ একদম প্রথম অধ্যায়, পেডাগজি। আমরা খুব ভালো করে জানি বৃদ্ধি মানে হচ্ছে বাইরের বাহ্যিক দিক, যেগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি, পরিমাপও করতে পারি। কিন্তু বিকাশের ক্ষেত্রে এসব দিকগুলো চলে আসছে। দৈহিক তো আসছেই, দৈহিক কিন্তু আসছে এর মধ্যে, বাদ নয়। দৈহিক বিকাশটাও কিন্তু এর একটা অংশ, এবং তার সাথে সাথে মানসিক বিকাশ। এখানে কিন্তু থামলে হচ্ছে না। দৈহিক এবং মানসিক শুধু নয়, তার সাথে সাথে সামাজিক বিকাশ কতটা হচ্ছে, কতটা সোশ্যালাইজেশন তার মধ্যে হচ্ছে, কতটা বৌদ্ধিক হচ্ছে, বুদ্ধির দিক থেকে সে কতটা এগিয়ে যাচ্ছে, এবং ইমোশনাল দিক থেকে। তো ইমোশন বা প্রক্ষোভ, এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় কি করি, সবগুলোকে একসাথে মানসিক এর মধ্যে নিয়ে চলে আসি, কিন্তু না। আমরা যখনই এই সাইকোলজির বিষয়টাতে আসব তখন কিন্তু এগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে ধরতে হবে, এবং আমরা এটাকে যখন অ্যাপ্লাই করব, ক্লাসরুম সিচুয়েশানে আমরা যখন অ্যাপ্লাই করব, তখন আমাদের এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে ইমোশনাল দিকটা, প্রাক্ষবিক দিকটা, এই প্রাক্ষবিক দিকটা আমরা যদি কন্ট্রোল করতে পারি একটা শিশুর ক্ষেত্রে, সেই শিশুটাকে কিন্তু সবথেকে ভালোভাবে ট্রিট করা যায় তখনই, যখন আমরা তাকে তার ইমোশনাল দিকটাকে কন্ট্রোল করতে পারবো। তো যাই হোক, তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এতগুলো দিক বিচার করছি, বিবেচনা করছি। এবার আমাদের শিশু বিকাশ সম্পর্কের আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি সকালে একটা ইমেজ ফরম্যাটের নোটস দিয়েছি, আপনারা দেখেছেন, এবং আমি একটা ভয়েস মেসেজ করেছিলাম যে কোন কোন জায়গাগুলোতে আলাদা করে ফোকাস করবেন, কারণ এই অধ্যায়টা থেকে প্রশ্ন অবশ্যই থাকে, প্রথম অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আচ্ছা, আপনাদের বোঝার ক্ষেত্রে কোথাও সমস্যা হচ্ছে না তো? একটু ইন্টারাকশান করবেন। না স্যার, বুঝতে পারছি সব। কারো কিছু সমস্যা থাকলে বলবেন। হ্যাঁ, বলুন। আচ্ছা, তো একটা শিশু বিভিন্নভাবে আমরা বিকাশের দিকগুলো দেখতে পারি। প্রাক জন্মের ক্ষেত্রে কেমন হয়, তার জন্মকালীন বিকাশ কেমন হয়, যেটাকে আমরা প্রিন্যাটাল বলি। তারপরে জন্ম হওয়ার পরে পোস্ট ন্যাটাল, যেটা শৈশব, প্রথম বাল্যকাল, উত্তর বাল্যকাল, কৈশোর। তো এটাকে আমরা ওভারঅল একটা সামারাইজড করতে পারি।
প্রাক জন্মকাল যেটাকে বলা হয়, নিষেক থেকে 280 দিন পর্যন্ত যেটাকে প্রিন্যাটাল বলা হয়, জন্মকালীন অবস্থা যেটা প্রসবের সময় প্রিন্যাটাল, আর একটা হচ্ছে জন্মোত্তর বা পোস্ট ন্যাটাল। শৈশবের ইনফ্যান্সি, প্রথম 2 বছর পর্যন্ত যেটাকে বলা হয় ইনফ্যান্সি। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিচ্ছি। পোস্ট ন্যাটাল, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স। ইনফ্যান্সির ক্ষেত্রে প্রথম 2 বছর, আর্লি চাইল্ডহুড হচ্ছে 2 থেকে 6, এটা আপ টু 2 বছর পর্যন্ত। লেট চাইল্ডহুড হচ্ছে 6 থেকে 11 বছর, অ্যাডোলেসেন্স 12 থেকে 20 বছর বা 11-12 থেকে 20 বছর পর্যন্ত। তো প্রথম 2 বছর ক্ষেত্রে শারীরিক এবং যেটা সঞ্চালনমূলক বিকাশ সেটা হয়। 2 থেকে 6 বছরের মধ্যে কিন্তু জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষেপ, নৈতিক, সামাজিক সমস্ত বিকাশ হয়। 6 থেকে 11 বছরে একই থাকে বিকাশ, অর্থাৎ এই জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষেপ, নৈতিক, সামাজিক সমস্ত বিকাশ আরও চলতে থাকে আরও ভালোভাবে। 12 থেকে 20-র মধ্যেও সেটাই চলতে থাকে। তো এগুলো বিভিন্ন যারা মনোবিদ আছেন তাদের যে বক্তব্য, তারা যেভাবে বলেছেন সেগুলো আমরা এক এক করে পড়ব। এখানে আমরা মোটামুটি একটা ওভারঅল ধারণা দেখছি। আচ্ছা, এবার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিকাশের যে নীতিগুলো থাকে, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি। প্রথম হচ্ছে শিশুর বিকাশ হচ্ছে একটা ক্রমাগত প্রক্রিয়া। শিশুর বিকাশ একটা ক্রমাগত প্রক্রিয়া। মাতৃগর্ভ থেকে যখন শিশুর বিকাশ শুরু হয় আর জীবনের একদম শেষ স্তর পর্যন্ত এটা ক্রমাগত চলতে থাকে। সুতরাং এটা একটা ক্রমাগত চলার একটা প্রক্রিয়া। শিশুর বিকাশের যে হার সেটা কিন্তু সব সময় এক থাকে না। প্রাথমিক স্তরে বিকাশের হার খুব দ্রুত হয়, অন্তিম স্তরে এটা কিন্তু এর যে হার সেটা কমে যায়। অর্থাৎ সারা জীবনব্যাপী চললেও একই লেভেলে, একইভাবে, একই গতিতে এটা কিন্তু চলে না। একক পার্থক্যীকরণ নীতি। বিকাশ কিন্তু ব্যক্তিবিশেষে বিভিন্ন ধরনের হয়। বংশগতি, পরিবেশের উপাদান এই পার্থক্যকে প্রভাবিত করে। এটা আমরা জানি যে বিকাশের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। এই দুটোই কিন্তু নির্ণায়ক। তো পৃথকীকরণের একটা নীতি থাকে। শিশুর মধ্যে বিকাশের পার্থক্য এর জোরালো প্রভাবটা পড়ে। বিকাশের যে বিন্যাস সেটা সমধর্মী হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে শিশুর বিকাশ কিন্তু শুরু হয় মস্তিষ্ক থেকে এবং ধীরে ধীরে সেটা
অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, যেটাকে বলা হয় সেফালোকর্ডাল প্রিন্সিপাল, মস্তকমুখী নীতি। ঠিক আছে, সেফালোকর্ডাল অর্থাৎ সেফালো মানে হচ্ছে হেড, কর্ডাল মানে হচ্ছে টেল বা ফিট। তো বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়, মস্তিষ্কর দিকে হয়, শুরু হয় এবং ধীরে ধীরে সেটা অন্যান্য শরীরের নিচের দিকের অংশে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেফালোকর্ডাল প্রিন্সিপাল, মস্তকমুখীর যে নীতি, সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এই টার্ম থেকে প্রশ্ন হয়। শিশুর বিকাশ সাধারণ এবং বিশেষ কার্যকলাপের মাধ্যমে নির্ধারিত হয়। সাধারণ থেকে বিশেষের দিকে পরিচালিত হয়। শিশুর হাঁটাচলা প্রাথমিক স্তরে বিভিন্ন দিকে হলেও, প্রাথমিক স্তরে কি হয়, মানে হাঁটাচলা যখন শুরু করে তখন কোনো নির্দিষ্ট দিকে সে কিন্তু এগিয়ে যায় না, কিন্তু পরবর্তীকালে যখন হাঁটতে থাকে তখন একটা নির্দিষ্ট দিকেই সে কিন্তু এগিয়ে যায়। আচ্ছা, বিকাশ সমন্বয় নীতিকে মেনে চলে। অর্থাৎ একটা বিকাশ, কোনো একটা দিকের বিকাশ, সেটা কিন্তু অন্যান্য দিকের বিকাশকেও প্রভাবিত করে। তার মস্তিষ্কের বিকাশ হওয়ার সাথে সাথে তার বৌদ্ধিক, প্রাক্ষবিক, মানসিক সমস্ত দিকের যে বিকাশ, সেটা কিন্তু একই সাথে বিভিন্ন হারে যদিও হয়, একই হারে হয় না। বৌদ্ধিক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ কিন্তু মোটেও সবসময় একই হারে হয় না, কিন্তু একটা অন্যটার উপর প্রভাব বিস্তার করে। তো আমরা সমন্বয় নীতি বলতে পারি যে একই সাথে এগুলো কিন্তু হয়, একটা প্রভাব অন্যটাতে পড়ে। আবার আমরা বলতে পারি যে শিশুর জীবন বিকাশ জটিল প্রকৃতির হয়। বিকাশের দিকটা কিন্তু জটিল, এটা কখনোই আমরা খুব সহজ বলতে পারি না। বিভিন্ন দিকের এই যে বিষয়টা থাকছে, যে আমরা শুধু একটা বলে দিতে পারি না যে এই শিশুর এইভাবে বিকাশ হচ্ছে, সেটাকে চট করে দেখে পরিমাপ করে দেওয়াটা কিন্তু খুব সহজ নয়। বিকাশ আন্তঃসম্পর্কযুক্ত হয়। দেখা যায় যদি কোনো শিশু খুব বুদ্ধিমান হয় তাহলে সাধারণত তার দৈহিক গঠন, বিকাশ সুস্থ সবল হয়। অসুস্থ শিশু যারা, তারা কিন্তু বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে থাকে। এটা একটু লক্ষ্য করবেন, শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু খাটে, যে যার শিশু যদি বুদ্ধিমান হয়, খুব বুদ্ধিমান হয়, বিভিন্ন দিকে তার দক্ষতা থাকে, তাহলে সে কিন্তু সুস্থ সবল হয়, দৈহিক গঠন ভালো হয়। এটা হলো। আরেকটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল বা নিকট দূর নীতি। অর্থাৎ বিকাশ শরীরের কেন্দ্র থেকে প্রান্তের দিকে হতে থাকে। শরীরের কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ হয়। প্রথমে কাঁধের নিয়ন্ত্রণ, পরে হাত, আঙুলের নিয়ন্ত্রণ, এইভাবে হতে থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে বিকাশ কিন্তু বক্রাকার হয়। অর্থাৎ বিকাশের দিকটা একমুখী নয় বা রৈখিক নয়। আমরা বলতে পারি না এইভাবে বিকাশ হচ্ছে, এত সরল নয় বিষয়টা।
বিষয়টা কিন্তু বহুমুখী এবং বক্রাকার। হিউম্যান ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল, নট লিনিয়ার। স্পাইরাল হয়, এইভাবে বক্রভাবে বিকাশ হয়। ঠিক আছে, তো এই ধরনের এই যে জায়গা থেকে এমসিকিউ তৈরি হয়, এগুলো কিন্তু খুব সাবধানে মনে রাখবেন যে বিকাশ কিন্তু কখনোই লিনিয়ার নয়, সোজা নয়, স্ট্রেট নয়, বক্রাকার হয়, স্পাইরাল হয়। তো এই হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের নীতি। আশা করছি এগুলো বুঝতে পেরেছেন। কারো কিছু সমস্যা থাকলে বলবেন। তাহলে বিকাশের কিন্তু 5টা দিক রয়েছে। একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে মানসিক বা জ্ঞানমূলকও বলতে পারি আমরা এটাকে, আর একটা হচ্ছে ভাষাগত, আর একটা হচ্ছে আবেগীয়, প্রাক্ষ্যবিদ যেটাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে সামাজিক। এই সবগুলো দিক যদি সঠিকভাবে বিকাশ হয়, তখনই আমরা বলতে পারবো যে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে। এই ভাষাগত দিকটা খুব ইন্টারেস্টিং একটা দিক। আমরা যখন ভাষা নিয়ে আলোচনা করব তখন দেখব যে ভাষা কিভাবে আমাদের বৌদ্ধিক দিকটা নিয়ন্ত্রণ করে। আমরা ভাষাকে শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে দেখে থাকি সাধারণত, কিন্তু শব্দভাণ্ডার, সঠিক শব্দভাণ্ডার, সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের পরিচালন ক্ষমতা, চিন্তাভাবনার ক্ষমতা, সেটাকে বাড়িয়ে দেয়। সেটা আমরা পরে আলোচনা করব, ভাষা সংক্রান্ত আলোচনার সময় আলোচনা করব। আমরা সাধারণত ওই জ্ঞানমূলক বিকাশের দিকে বেশি গুরুত্ব দিই, কিন্তু একটা শিশুর বিকাশের জন্য সমস্ত দিক, শারীরিক, মানসিক, ভাষাগত, আবেগীয় এবং সামাজিক, সবকটা দিক যদি সঠিকভাবে এগিয়ে যায়, তখনই আমরা বলবো যে বিকাশটা কিন্তু হচ্ছে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। আমরা পেঁয়াজের কথা সবচেয়ে বলে থাকি। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি উনি দিয়েছেন, কত বছর বয়সে কী ধরনের স্তরগুলো থাকে সেটা। যেমন সেন্সারি মোটর 2 বছর পর্যন্ত, 2 থেকে 7 বছর পর্যন্ত প্রি অপারেশনাল, 7 থেকে 11 কংক্রিট অপারেশনাল, 11 বছরে বেশি ফর্মাল অপারেশনাল। ভাইগটস্কি সামাজিক যে বিকাশ সেটার কথা উনি বলেছেন। এরিকসন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন। তো এরকম বিভিন্ন মনোবিদের বিভিন্ন তত্ত্ব, সেগুলো আমরা পরপর আলোচনা করব। তো ওভারঅল এই যে অধ্যায়টা, এটা যদিও খুব ইজি একটা অধ্যায়, খুব সহজ একটা অধ্যায়। তো বৃদ্ধি এবং বিকাশের যাবতীয় সমস্ত কিছু আমি আলোচনা করলাম, এর আগের দিনও আলোচনা করেছি। আশা করছি আপনাদের বোঝার কোনো জায়গাতে সমস্যা কিছু নেই। আমি এই জায়গা থেকে যে বিভিন্ন এমসিকিউগুলো হয়ে থাকে, এই অধ্যায় থেকে যে বিভিন্ন এমসিকিউ হয়ে থাকে, সেগুলো দিয়ে দেব আপনাদের। আপনারা কিন্তু এগুলো তৈরি করে নেবেন। স্যার বলুন। বলছি যে স্যার এই ক্লাসের সঙ্গে সঙ্গে যদি একটু প্রিভিয়াস ইয়ারও প্র্যাকটিস করাতেন, মানে সিডিপির পার্টটা। একটু জোরে বলুন। স্যার বলছি যে এই ক্লাসের সঙ্গে সঙ্গে যদি সিডিপির কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিতেন একবার, তাহলে কিরকম কোশ্চেন আছে বা কিরকম কি হয় হ্যাঁ, আমি এটা একটু সেটাই তো বলছি, বুঝতে। সেটাই দেব। না, আপনি ক্লাসেও একদিন করিয়ে দিবেন, সেটাই বলতে। হ্যাঁ, না, আপনি নিশ্চয়ই। একদিন। আমি তো ধরুন এই ক্লাসটাতে যেগুলো যা আলোচনা করছি, কোয়েশ্চেন আনসারটা সেটা থেকেই থাকবে, ওখান থেকেই আপনারা তৈরি করে নেবেন।
আর সেটা থেকে যেগুলো বোঝার অসুবিধা থাকবে, ধরুন কোনো একটা অংশ মনে হলো যে এটাতে ঠিক বুঝতে পারলাম না, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আর যেটা আপনি বলছেন যে প্রিভিয়াস ইয়ারটা তো অবশ্যই আলোচনা করতে হবে, কারণ অধিকাংশ প্রশ্ন ওই সমস্ত জায়গা থেকে এসে থাকে। মানে বিগত বছরের আমরা তো টেট খুব বেশি হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো আমাদের সিটেটের ওপরই বেশি নির্ভর করতে হবে, বা আদার্স যে সমস্ত রাজ্যে যেগুলো টেট হয় তার উপরেই নির্ভর করতে হবে। এবং বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, ওই যে মানে ইংলিশ ভার্সানে যে নানা রকম প্রশ্নগুলো আছে ওখান থেকেই বাংলাতে প্রশ্ন করা হয়। তো সেই প্রশ্নগুলো যখন আমরা ঘাটাঘাটি করব, সেখান থেকে আমাদের এগুলো আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? তো যেমন ধরুন একটা প্রশ্ন আমি বলছি, শিশুর যে জীবন বিকাশের স্তর তাকে 10টা ভাগে ভাগ করেছেন কে? মনোবিজ্ঞানী পিকুনাস, মেন্ডেল, মনোবিদ বেলে, কোনোটাই নয়। এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম, মনে আছে? এটা পিকুনাস আলোচনা করেছিলেন, 10টা স্তরের কথা উনি বলেছিলেন। আচ্ছা, আর একটা বলছি, শিশুর ক্রমবিকাশ হচ্ছে একটা পরিমাণগত প্রক্রিয়া, গুণগত প্রক্রিয়া, পরিমাণগত এবং গুণগত প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। আরেকবার বলছি, শিশুর ক্রমবিকাশ হলো একটা পরিমাণগত প্রক্রিয়া, গুণগত প্রক্রিয়া, পরিমাণগত এবং গুণগত প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। পরিমাণগত গুণগত প্রক্রিয়া। শোনা গেল না, জোরে বলুন একটু। পরিমাণগত গুণগত প্রক্রিয়া। আচ্ছা, আর বাকি কেউ কিছু বলবেন? স্যার এটা ধারাবাহিক প্রক্রিয়া স্যার। আর কেউ বলবেন? স্যার পরিমাণগত আর গুণগত প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া কি নয়? দেখুন, প্রশ্নটা এমনই, গুণগত প্রক্রিয়া তো বটেই, পরিমাণগত প্রক্রিয়াও বটে, বা পরিমাণগত এবং গুণগত প্রক্রিয়া দুটোই বটে, আবার এটা ধারাবাহিক প্রক্রিয়াও বটে। ঠিক আছে? অপশন আপনি 4টে দিয়েছিলেন। বলুন। অপশন তো 4টে বললেন, তো ওখানে তো মানে আর কোনো অপশন ছিল না যে ওপরে দুটো বা এটা, তো সেক্ষেত্রে কোন দুটো? একটাই তো অপশন হবে না? হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই। আমি বলতে চাইছি, এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু থাকবে যেখানে দুটো অপশনের মধ্যে কনফিউশন হবে। যেমন ধরুন, এটাকে ধারাবাহিক প্রক্রিয়া বটেই, এতে কোনো সন্দেহ নেই, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে, ক্রমবিকাশ। আবার এটা পরিমাণগত প্রক্রিয়া এবং গুণগত প্রক্রিয়া দুটোই। মানে আমরা যখন পরিমাণগত আর গুণগত বলে দিচ্ছি, তখন কিন্তু তার মধ্যে আর কিছু বাদ থাকছে না। যতগুলো গুণ আছে, বিকাশে যতগুলো দিক আছে, সবগুলোকে এই দুটোর মধ্যে বেঁধে ফেলা যায়। কিন্তু এখানে শব্দটা পড়ুন ভালো করে, শিশুর ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমাগত যে বিকাশ হচ্ছে, সেটা সব থেকে বেশি বেটার আমরা বলতে পারি এটা ধারাবাহিক প্রক্রিয়া। কারণ আমরা তো গুণগতও বলতে পারি, কারণ আমরা বিকাশকে গুণগত বলছি সবসময়, পরিমাণগত আমরা গ্রোথকে বলছি, তাই না? ভালো করে বুঝুন, আমরা গ্রোথ আর ডেভেলপমেন্ট, আমরা গ্রোথকে বলছি পরিমাণগত প্রক্রিয়া, ডেভেলপমেন্টকে বলছি গুণগত প্রক্রিয়া। আমরা এখানে বিকাশের কথা বলছি, ডেভেলপমেন্টের কথা বলছি, তাহলে সেটা গুণগত হতে পারে, আবার পরিমাণগত গুণগত হতে পারে। কিন্তু এই সব কিছুর বাইরে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস চলছে। কি বলছি বুঝতে পেরেছেন? অপশানটা আমাকে চুজ করতে হবে, কিন্তু লজিক্যালি কোনটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে ধরতে হবে। এই বিশেষ করে পেডাগজির ক্ষেত্রে এরকম প্রশ্ন কিন্তু অনেক থাকবে, এবং সেখানে আমাকে বুঝতে হবে, ভাবতে হবে
যে আমি কোনটা চুজ করব এবং তার পেছনে লজিকটা কি। ক্লিয়ার হলো কেন আমি ধারাবাহিক প্রক্রিয়াটাকে নিলাম? হ্যাঁ স্যার। কারণ গুণগত বিষয়টা কিন্তু দুটো জায়গাতেই আছে। অপশন সিতেও গুণগত প্রক্রিয়া আছে, অপশন বিতেও আছে গুণগত, আবার গুণগতর সাথে পরিমাণগতও করা আছে। সুতরাং এইগুলো মধ্যে না গিয়ে বেস্ট অপশান হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আপনাদের বলি, যখনই কোনো রকম এরকম কনফিউশন আসবে, আপনারা ইংলিশ ভার্সানটা অবশ্যই দেখে নেবেন। ইংলিশ ভার্সানে একমাত্র কনফিউশন থাকে না, অনেক সময় ভাষা এমনভাবে, ল্যাঙ্গুয়েজ এমনভাবে লেখা থাকে বাংলা, দেখবেন সেটা পড়ে বেশি কনফিউশন চলে আসছে। সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সানটা দেখে নিতে হয় যে কোনো এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে। এটা খুব আবশ্যিক একটা বিষয়। অনেক প্রশ্ন, মানে দেখবেন পুরো পেপারটার মধ্যে কোথাও না কোথাও এমন 2-4টে কোয়েশ্চেন আছে যেগুলো পড়ে বাংলাটা ঠিক মানে বোধগম্য হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সানটা পড়ে নিতে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলছি, শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ অপশান এ মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, অপশান বি জীবনের যে কোনো সময় শুরু ও শেষ হয়, অপশান সি জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, অপশান ডি কোনোটিই নয়। আবার বলছি, শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ অপশান এ মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, অপশান বি জীবনের যে কোনো সময় শুরু ও শেষ হয়, অপশান সি জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, অপশান ডি কোনোটাই নয়। স্যার অপশন এ। সি। স্যার অপশনটা সি এটা স্যার হবে মনে আছে। অপশান এটাকে পুরো ধরা যাচ্ছে না, কারণ মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, শুধু এইটুকুতেই শেষ করা আছে, কখন শুরু হচ্ছে কী হচ্ছে কিছু বলা নেই। অপশান বি বলতে জীবনের যে কোনো সময় শুরু শেষ হয়, এটা তো একেবারেই ঠিক নয়, না তো যে কোনো সময় শুরু হয় আর না যে কোনো সময় শেষ হয়, চলতে থাকে। অপশান সি বলছে জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। যেহেতু জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়েছে, যদিও জন্মের আগে প্রিন্যাটাল স্টেজেও তার গ্রোথ হচ্ছে, কিন্তু প্রশ্নতে বলা আছে এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ জীবন মানে কি, যখন সে ভূমিষ্ঠ হচ্ছে সেই সময় থেকে আপ টু তার মৃত্যু পর্যন্ত। তাহলে এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে অপশান সিটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এই অপশানটাকে আমরা নেব। তো আমরা এইভাবে কিন্তু পুরো স্টাডিটা চালাবো, মানে পড়ার সাথে সাথে এমসিকিউ সলভটাকে আমাদের শিখতে হবে, অর্থাৎ আমাদের অ্যাপ্রোচটা ঠিক রাখতে হবে। আমরা যদি বিষয়টাকে অনুধাবন করতে পারি, পরীক্ষাটা খুবই ইজি হয়। আপনারা টেট আপনারা দিয়েছেন কম বেশি আগে, তো প্রশ্নর মান কিন্তু এমন কিছু কঠিন হয় না, কিন্তু কি হয় আমরা কনফিউজড হয়ে যাই। এবং আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার সময় এটা খুব গুরুত্বপূর্ণ দিক হয়ে যায় টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর বাদ দিয়ে চলে আসতে হয় আমাদের। এবং যখন টেট পরীক্ষাতে শুধু পাশ করাটা ফ্যাক্টর হয় না, টেটের নাম্বারটা কোথাও পার্সেন্টেজ কষা হয়, টেটের নাম্বার, তো সেটাও একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ম্যাক্সিমাম স্কোর আমাদের করতে হবে, সেটা লক্ষ্য হওয়া উচিত, এবং সবগুলো সঠিক উত্তর আমরা করে আসব, সেটাও আমাদের লক্ষ্য হওয়া উচিত। যে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে না, কিছু রিস্ক আমাদের এখানে, রিস্ক বলে কিছু নেই, আমাদের অপশান যে কোনো আমরা চুজ করে, কিন্তু আমরা লজিক্যালি অপশান চুজ করব। এবং দুটো সবসময় মাথায় রাখবেন, যে কোনো অধ্যায়ের দুটো দিক থাকে, একটা হচ্ছে কনসেপচুয়াল আর একটা হচ্ছে ফ্যাকচুয়াল। কনসেপচুয়াল বিল্ডিংটা সবার আগে দরকার, খুব ভালোভাবে জিনিসটা বুঝতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে ইনফরমেটিভ যে কোয়েশ্চেনগুলো, এটা কবে হয়েছিল, কী হয়েছিল, বা ইত্যাদি ইত্যাদি, কে কী বলেছিল, কার থিওরিতে কী বলা আছে, এই ইনফরমেশানগুলো ফ্যাকচুয়াল, সেটা করে নেওয়াটা খুব সহজ। কিন্তু কনসেপচুয়াল বিল্ডিংটা একদম ক্লিয়ার কাট হতে হয়, পরিষ্কার হতে হয়, স্বচ্ছ ধারণা থাকতে হয়, না হলে কিন্তু এই যেগুলো কনফিউশন দুটো অপশানের মধ্যে, সেখানে কিন্তু কনসেপ্টের উপর কোনো কথা নেই। ঠিক আছে,
তো এইভাবে আমরা আলোচনা করব। আজকে যেহেতু একটা অধ্যায়ের কিছুটা অংশ ছিল, আজকে আমরা খুব বেশি এখানে সময় দেওয়ার প্রয়োজন নেই, আমরা অধ্যায়টা কভার করেছি। যারা আগের ক্লাসটাতে ছিলেন না অবশ্যই দেখে নেবেন, ওই লিঙ্কটাও শেয়ার করেছিলাম আগের ক্লাসের, আজকেও রেকর্ডিংটা আমি দিয়ে দেব। তো আপনারা পরে আরেকবার প্রয়োজন হলে দেখে নেবেন এবং নোটসগুলো এমসিকিউগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে স্যার, আর কিছু প্রশ্ন আছে বলার আছে? স্যার স্যার বলছি যে স্যার এমসিকিউ গুলো কি স্যার আগে দিচ্ছেন না এটা দিবেন স্যার? এমসিকিউ দেবো, আজকেই দেবো। আচ্ছা, স্যার বলছি এইটাই যে মানে ক্লাসে যদি এরকম দু একটা কোশ্চেন করান তো ভালো লাগছে করতে, মানে ক্লাসটা আরো ইন্টারেক্ট মনে হ্যাঁ, হচ্ছে। সেটা তো বটেই, কোশ্চেন অ্যান্সার তো কিছু দরকার আছে। মানে যেটা পড়ালেন আপনি সেখান থেকেই, মানে ধরুন আজকে যেটুকু পড়ালেন সেটাই যদি একটু প্র্যাকটিস করিয়ে দেন কোশ্চেনের মাধ্যমে তাহলে আরো সুবিধা হয়েছে। হ্যাঁ, সেটা তো বটেই, আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, সেটা প্রথম থেকেই। যেখানে যা বুঝতে সুবিধা হবে সেটা বলবেন, সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে আর কনসেপ্টের জায়গাটাও আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।